হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ড্যান্ডাড্যান সিজন 2 এর এপিসোড নাম্বার 9 আর ওভারঅল এপিসোড 21। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম আই ওয়ান্ট টু রিবিল্ড দ্য হাউস। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মিউজিশিয়ান ইয়োকাইদের মোকাবেলার মাধ্যমে টার্বোগ্রানির ফাইটিং রিদম শেখার পর ওকারুন মোমোদের বাড়িতে যায় এবং ইভেলাইকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। যদিও অন্যরা প্রথমে এতে রাজি হয় না, যেহেতু তারা জিজির ওপর এক্সোরসিজম করে ইভেলাইকে সরাতে চাইছিল, কিন্তু ওকারুন তার লড়াই করার কারণ জানালে, যেটা ছিল ইভেলাইকে জীবিত রাখা, তখন জিজিও লড়াই করতে রাজি হয়ে যায় এবং সেইকো তার অনুমতি দিয়ে দেয়। যার পর আয়রা জিজির ওপর ঠান্ডা পানি ছুড়ে দিলে ইভেলাই বেরিয়ে আসে এবং ওকারুনের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। লড়াইটি খুবই উত্তেজনাপূর্ণ হয়, যেখানে ওকারুন ব্যবহার করে টার্বোগ্রানির অবিশ্বাস্য গতি আর ইভেলাই একের পর এক স্পিরিট স্পিয়ার ছুড়ে মারে ওকারুনের দিকে। টার্বোগ্রানিকে নিজের কাঁধে নিয়ে ওকারুন ইভেলাইয়ের বিধ্বংসী কিকগুলোকে তার ঘুষি দিয়ে প্রতিরোধ করে। এক পর্যায়ে দুইজনই থেমে কয়েক মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে থাকে, যার পর লড়াইটি আবারও শুরু হয় আর বাকিরা শুধুমাত্র হা হয়ে তাকিয়ে থাকে। এরপর ওকারুন ইভেলাইকে তার দুই হাত দিয়েই পেটে এত জোরে ঘুষি মারে যে সে উপরে উড়ে যায়, কিন্তু ইভেলাইও হার মানার নয়। সে তার কার্সড হাউস দিয়ে পাল্টা আঘাত করে এবং তা ব্যবহার করে ওকারুনকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু তাকে অবাক করে ওকারুন তার মাথার ওপর চলে আসে আর সজোরে লাথি মেরে ইভেলাইকে নিচে ফেলে দেয়, যার ফলে ইভেলাইয়ের মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তারপরই টার্বোগ্রানির গতির উপর তার নতুন করে অর্জিত মাস্টারি দিয়ে ওকারুন লড়াইয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ফুল থ্রটল ব্যবহার করে ইভেলাইকে ভয়ঙ্কর একটি হেডবাট মারে, যেটা ইয়োকাইটিকে উড়িয়ে নিয়ে গিয়ে মোমোদের বাড়িতে আছড়ে ফেলে, যার ফলে তাদের বাড়িটাও ধ্বংস হয়ে যায়। লড়াইয়ে ফুল থ্রটল ব্যবহার করাতে ওকারুন তার ট্রান্সফরমেশন হারিয়ে ফেলে, কিন্তু ইভেলাই তখনও দাঁড়িয়ে থাকে। সে দাবি করে এত মজা সে আগে কখনোই পায়নি আর সেই লড়াইটি আরো চালিয়ে যেতে চায়। আর সে ওকারুনকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে আবারও ট্রান্সফর্ম হতে বলে। এটা বুঝতে পেরে যে ওকারুন এখনই আবারও টার্বোগ্রানির রূপে আসতে পারবে না, কারণ তার ফুল থ্রটল অর্থাৎ সর্বোচ্চ শক্তি সে ব্যবহার করে ফেলেছে, আয়রা ওকারুনের জন্য চিন্তা প্রকাশ করে। কিন্তু ওকারুন তাদের সবাইকেই বলে যে লড়াই এখনো শেষ হয়নি, তাই কেউ যেন এখানে হস্তক্ষেপ না করে। আর যখন মোমো সেইকোকে জিজ্ঞেস করে তারা ওকারুনের সাহায্য করবে কিনা, সেইকো মোমোকে মনে করিয়ে দেয় যে যদি তারা হস্তক্ষেপ করে তাহলে তার মানে হবে তারা এক্সোরসিজমটা করতে যাচ্ছে, যা ওকারুন আটকাতে চাইছিল। বাইরে থেকে ওকারুনকে দেখে দৃঢ় এবং শক্তিশালী মনে হলেও টার্বোগ্রানি ঠিকই খেয়াল করে যে ওকারুন আসলে ভয়ে কাঁপছিল এবং এখন তার শুধুমাত্র দাঁড়িয়ে থাকার মতোই শক্তি আছে, লড়াই চালিয়ে যাওয়ার মতো তার আর ক্ষমতা নেই। তবে ইভেলাই ওকারুনের কাছে এসে লড়াই চালিয়ে যাওয়ার দাবি জানায় আর ইভেলাই আবারও আক্রমণ করতে পারে ভেবে সবাই উদ্বিগ্ন হয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। এমনকি আয়রাও ট্রান্সফর্ম করে অ্যাক্রোব্যাটিক সিল্কিতে রূপ নেয়, কিন্তু তাদের সবাইকে অবাক করে ওকারুন ইভেলাইকে সরাসরি বলে দেয় যে সে আর লড়াই করবে না, কারণ সে কোনো দুর্বলকে বুলি করতে চায় না। সে বলে সে জানতো যে ইভেলাই তাকে হারাতে পারবে না এবং এই লড়াই থেকে সে নিশ্চিত হয়েছে যে সে সঠিক ছিল। ইভেলাই প্রথমে অবাক হয়, যার পর সে নিজেকে শক্তিশালী দাবি করে, কিন্তু ওকারুন তাকে বারবার দুর্বল বলতে থাকে। কিছু সময় এভাবেই চলে, যার পর ওকারুন বলে যে যদি ইভেলাই সত্যিকারের অর্থে আরো শক্তিশালী হয়ে ওঠে তবে ওকারুন তার সাথে লড়াই করতে রাজি আছে। আর যখন ইভেলাই বলে সে আরো শক্তিশালী হবে, তখন ওকারুন জানায় সে এমন কারো সাথে লড়াই করতে চায় না যে অন্যদের সাথে লড়াই করে, তাই যদি ইভেলাইকে ওকারুনের সাথে লড়তে হয় তবে সে অন্য কারো সাথে লড়তে পারবে না বা আঘাতও করতে পারবে না, শুধু তার ওকারুনের সাথেই লড়তে হবে। এতে ইভেলাই রাজি হয়, কিন্তু ওকারুন বলে সে তাকে বিশ্বাস করতে পারে না, কারণ ইভেলাই সবসময় বলে সে সকল মানুষকেই মেরে ফেলবে। ইভেলাই তখন ছোট্ট বাচ্চার মতো রাগারাগি করতে থাকে এবং বলে সে শুধুমাত্র ওকারুনের সাথেই লড়বে। এরপর যখন ওকারুন তাদের লড়াইয়ের সময় নিয়ে কথা বলছিল, বিভ্রান্ত এক মানজিরো সেইকোর কাছে এই পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করে, তবে সেইকো শুধুমাত্রই হাসে এবং বলে যে এটা দারুণ একটি পরিকল্পনা। তারপর যখন মোমো টার্বোগ্রানিকে জিজ্ঞেস করে সে ওকারুনের সাথে কি পরিকল্পনা করেছে, তখন টার্বোগ্রানি ওকারুনের আসল পরিকল্পনা জানায়, যা ছিল ওকারুন আসলে ইভেলাইয়ের খেলার সাথী বা সরাসরি বন্ধু হতে চাইছে। ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় ওকারুন মনোযোগ দিয়ে শুনেছিল যখন ইভেলাই আগের লড়াইয়ে বলেছিল সে এই খেলাটাকে সিরিয়াসলি নিতে চায়, তখনই ওকারুন বুঝেছিল যে কোনো এক কারণে মানুষ হত্যা ইভেলাইয়ের কাছে খেলার মতো। আর টার্বোগ্রানি যেমনটা বলেছিল ইভেলাই এই মুহূর্তে একেবারে নবজাত শিশুর মতো, তাই যদি এটা সত্যিই হয় তবে ইভেলাই আসলেই শুধু খেলতে চায় এবং খুন আর খেলার মধ্যে সে পার্থক্য বোঝে না। ওকারুন চায় তাকে চাপে রাখতে,
রাখতে যাতে তার মনোযোগ সবসময় ওকারুনের দিকেই থাকে এবং মোমো আর বাকিদের ক্ষতি করা থেকে ইভেল আই যেন দূরে থাকে। তাছাড়া ওকারুন বিশ্বাস করে যদি সে আরো শক্তিশালী হতে পারে তবে একদিন সে ইভেল আই এর বন্ধু হতে ঠিকই পারবে। বর্তমানে ফিরে ওকারুন ইভেল আইকে রাজি করায় যেন সে ওকারুন ছাড়া আর কারোর সাথে লড়াই না করে এবং প্রতি মঙ্গলবার স্কুল শেষে ওকারুনের সাথে শুধু একবার লড়াই করে। সাপ্তাহিক দ্বন্দ্বে রাজি হওয়ার আগে হঠাৎ করে ইভেল আই নিজের আন্ডারওয়্যারটা খুলে ফেলে, যেটা দেখে সবাই চমকে যায় টার্বো গ্র্যানি আর সেইকো ছাড়া। ইভেল আই সেটা ওকারুনের হাতে দেয় এবং বলে যে ইভেল আই এর সাথে থাকা সকল স্পিরিটই মানুষ হত্যা করতে চায়, তাই তারা ওকারুনের প্রতিশ্রুতিতে রাজি নয়। এই জন্য ইভেল আই এই আন্ডারওয়্যারটাকে তাদের চুক্তির একটি প্রতীক হিসেবে দিচ্ছে এবং শর্ত রাখছে যখন ওকারুনকে সে মেরে ফেলবে তখন তার এটা ফেরত চাই। ওকারুন রাজি হয়ে সেটা রাখার পর ইভেল আই ওকারুনকে মারতে পারবে কবে এ নিয়ে উৎসাহ প্রকাশ করে এবং জিজির শরীরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যার পর মুক্ত হওয়া জিজিকে ওকারুন সান্ত্বনা দেয় এবং আশ্বস্ত করে যে সে কাউকে আঘাত করেনি এবং এখন থেকে সে আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। তখন সেইকো জিজির কোনো একটা অঙ্গ নিয়ে মন্তব্য করে, যার ফলে জিজির দৃষ্টি অন্যদের দিকে যায় এবং বিভ্রান্ত হয়ে সে দেখে মোমো, আয়রা আর হ্যানা অন্যদিকে ফিরে আছে। মানজিরো শকে আছে, গ্র্যান্ডমা সেইকো তার উন্মুক্ত অঙ্গ নিয়ে মন্তব্য করছে আর টার্বো গ্র্যানি পুরোপুরি উদাসীন, তার কোনো কিছুই যায় আসে না। মানজিরোর ওপর ইভেল আই এর আন্ডারওয়্যার রাখার দায়িত্ব দেওয়া হয় আর সে সেটা নিজের শ্রাইনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে সে এটাকে অভিশপ্ত বস্তু হিসেবে সংরক্ষণ করবে, যেটার জন্য সতর্ক তত্ত্বাবধান প্রয়োজন। সেইকো তাকে সতর্ক থাকতে বলে এবং বলে দেয় কোনো অস্বাভাবিক কিছু হলেই যেন সে সেইকোকে জানায়। মোমো মানজিরোকে আশ্বস্ত করে যে সে আবারও মানজিরোর শ্রাইনে যাবে, তবে মজার ছলে প্রস্তাব দেয় মানজিরো যেন তার শ্রাইনে এবার সত্যিকারের একটি সুচিনোকো এনে রাখে। তবে মানজিরো জবাব দেয় যে সে এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, কারণ তার নতুন লক্ষ্য হলো একজন স্লিপিং ব্যাগ বুটিউবার হওয়া। মনে রাখবেন, ইউটিউবার না কিন্তু বুটিউবার হওয়া। আর বুটিউব থেকে মনে পড়লো, যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগছে, এতে কিন্তু আমাদের অনেক হেল্প হবে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। মানজিরোকে বিদায় জানানোর পর জিজির বাবা মা চলে আসে এবং সেইকোকে তাদের ছেলে জিজির দেখাশোনা করার জন্য ধন্যবাদ জানায়। তবে সেইকো মনে করে সে তুলনামূলকভাবে ভালো ব্যবস্থা করতে পারেনি, যার জন্য সে ক্ষমা চায়, যা দেখে ওকারুন আর আয়রা হতবাক হয়ে যায় যে সেইকো এত ভদ্র আর বিনয়ী আচরণ কিভাবে করছে। এদিকে মোমো খেয়াল করে জিজিকে বিব্রত মনে হচ্ছে আর ধারণা করে যে সে লজ্জা পাচ্ছে, যা তাকে বলার পর জিজি অস্বস্তিতে চোখ সরিয়ে নেয়। সেইকো এরপর জিজিকে বলে যেন সে তার কি ট্রেনিং চালিয়ে যায়, যেহেতু অভিশাপটি এখনো আছে, আর কোনো সমস্যা হলে যেন সে সরাসরি তার কাছেই চলে আসে। বাবা মায়ের সাথে চলে যাওয়ার আগে জিজি তার বন্ধুদের কাছে ঝামেলা করার জন্য ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় তার উপকার সে সবসময় মনে রাখবে, যার উত্তরে মোমো তাকে এটা নিয়ে চিন্তা না করতে বলে। জিজি আর তার বাবা মা চলে যাওয়ার পর ওকারুন আর আয়রাও যখন বিদায় নিচ্ছিল তখন মোমো তাদের কাছে সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, যার পর ওকারুন ও মোমোকে ধন্যবাদ জানায় তাদের এতদিন ধরে তার বাড়িতে থাকতে দেওয়ার জন্য এবং স্বাভাবিকভাবেই বলে সে পরদিন আবারও দেখা করবে। কিন্তু এত সাধারণ একটা বিদায়ে মোমো খুশি হয় না, বরং তাকে আন্তরিক কিছু একটা বলতে বলে। বিভ্রান্ত ওকারুন জিজ্ঞেস করে তার আর কিছু বলার আছে কিনা, তখন মোমো তার কাছে এসে তাকে হালকা করে আঘাত করতে করতে জিজ্ঞেস করতে থাকে যে ওকারুন শুধু এতটুকুই বলবে কিনা, যেটা তাদের মধ্যে একটা ছোট্ট রোমান্টিক মুহূর্ত তৈরি করতেই যাচ্ছিল। কিন্তু সেখানে একটা সমস্যা ছিল, আর সমস্যাটির নাম হলো আয়রা। মোমো আর ওকারুনের মধ্যে এমন রোমান্টিক মুহূর্ত তৈরি হতে দেখে আয়রা রেগে যায় এবং এর ফলে মোমো আর আয়রার আবারও ঝগড়া শুরু হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর সেইকো সবার বাথ হাউসে যাওয়ার প্রস্তাব দেয়, যা শুনে মোমো আর টার্বো খুবই উচ্ছ্বসিত হয়, যার পর তারা পুরো দিনটাই কাটায় বাথ হাউসের গরম পানিতে গোসল করে এবং ম্যাসাজ মেশিন ব্যবহার করে পুরোপুরি রিল্যাক্স হয়ে। মোমো, টার্বো গ্র্যানি আর সেইকো বাথ হাউস থেকে ফেরার পথে তাদের বাড়ি এখনো ধ্বংসস্তূপে পড়ে থাকাতে মোমো জিজ্ঞেস করে তারা এখন কি করবে, যার জবাবে সেইকো জানায় তাদের কোনো বিকল্প নেই, বাড়ি নতুন করে তৈরি করতে হবে। সেইকো প্রকাশ করে যে তাদের কাছে আর কোনো টাকা অবশিষ্ট নেই, কারণ বাথ হাউসের পেছনেই তাদের শেষ সম্বলটুকু তারা খরচ করে দিয়েছে। তখন মোমো বলে তার কাছেও কোনো পয়সা নেই, যেহেতু সে সবেমাত্র পার্ট টাইম চাকরি শুরু করেছে। কিন্তু সেইকো তাকে আশ্বস্ত করে বলে সে কখনো মোমোর চাকরির টাকার ওপর নির্ভর করেনি। বিরক্ত হয়ে মোমো প্রস্তাব দেয় তারা যেন অতিথিদের কাছে সাহায্য চায়, কিন্তু সেইকো দৃঢ়ভাবে তা অস্বীকার করে বলে সে অন্যের ওপর নির্ভর করতে চায় না। যখন মোমো তাকে একজন গ্র্যান্ডমা হিসেবে অতিরিক্ত চাপ না নিতে বলে, তখন সেইকো তার নাতনিকে পাল্টা জানিয়ে দেয় যে মোমো যেন তাকে অবমূল্যায়ন না করে। তারা যখন তাদের গেটের কাছে আসে তখন বাড়ির হারানো জিনিসপত্র নিয়ে কথা হচ্ছিল, যার মধ্যে ছিল মোমোর কেন্টা ঠাকুরার ডিভিডি কালেকশন। তখনই তারা খেয়াল করে একটা
এলিয়েন তাদের প্রপার্টির ভেতরে দাঁড়িয়ে আছে এবং বিন্দুমাত্র দেরি না করে তারা তাকে লাথি মেরে ফেলে দেয়। তারা জানতো না এলিয়েনটা কে এবং এই এলিয়েনের ভাষাও তারা বুঝতে পারছিল না। ঠিক তখনই ওকারুন মোমোকে ডেকে ওঠে, যার সাথে আসে আয়রা এবং মিস্টার ম্যান্টিস আর চিকিটিটা। ওকারুন জানায় সে মোমো আর সেইকোর অবস্থার জন্য চিন্তিত হয়ে পড়েছিল, যেহেতু তাদের বাড়ি এখন ধ্বংস হয়ে গেছে। তাই সে আর আয়রা মিস্টার ম্যান্টিসের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, আর মিস্টার ম্যান্টিস তার বন্ধু মিস্টার লুড্রিসকে নিয়ে এসেছে, যিনি একজন কনস্ট্রাকশন স্পেশালিস্ট এলিয়েন, যাকে মোমো আর সেইকো মাত্রই কিক মেরেছিল। এটা জানার পর মোমো মিস্টার লুড্রিসের কাছে ক্ষমা চায় এবং লুড্রিস বিরক্তি ভরে কিছু বলতে থাকে। তবে মিস্টার ম্যান্টিস অনুবাদ করে বলে মিস্টার লুড্রিস আসলে বলছে সে খুবই গর্বিত হয়েছে সুন্দরী একজন মহিলার হাতে কিক খেয়ে, আসলে হাতে না পায়ে হবে। যাই হোক, কিন্তু মোমো ঠিকই বুঝতে পারে লুড্রিস আসলে বিরক্ত হচ্ছিল। মিস্টার ম্যান্টিস বলে মিস্টার লুড্রিসের সাহায্যে তারা মুহূর্তেই বাড়িটা আবারও বানাতে পারবে, কিন্তু সেইকো তাদের সাহায্য নিতে চায় না এবং মিস্টার ম্যান্টিসকে বলে সে যেন নিজের বাড়ি ফিরে গিয়ে নিজের বাচ্চা চিকিটিটার সাথে খেলা করে। কিন্তু মিস্টার ম্যান্টিস জানায় সে সেইকোর উপকারের প্রতিদান দিতে চায়, আর ওকারুনও তার জন্য করা সবকিছুর প্রতিদান স্বরূপ কিছু একটা করতে চায়। সেইকো ওকারুনকেও বাড়ি ফিরে যেতে বলে, কারণ সে ইভেলাইয়ের সাথে লড়াইয়ের পর দাঁড়িয়ে থাকতেই পারছে না। কিন্তু ওকারুন জেদ ধরে, আর সেইকো বারবার না বললেও মোমো বলে তাদের আসলেই বাড়িটি ঠিক করতে সাহায্যের দরকার। ফলে অবশেষে সেইকো রাজি হয়। তারপর সবাইকে পরিচয় করানো হয় লুড্রিসের ন্যানোস্কিন প্রযুক্তির সাথে, যেটা আলট্রা হাই ডেন্সিটি ন্যানো মেশিন দিয়ে তৈরি ছিল এবং এটা দিয়ে মাত্র চিন্তার মাধ্যমেই সরাসরি উপকরণ গড়ে তোলা যায় এবং এটা যে কোনো স্থানেই বসিয়ে মাটির শিল্পের মতো আকার দেওয়া যায়। যারপর তারা সবাই মিলে আয়াসে বাড়ি পুনর্নির্মাণ শুরু করে এবং সারাদিন কাজ করার পর পরদিন সকালের মধ্যে বাড়িটি পুরোপুরি নতুনের মতো হয়ে যায়। বাড়ি তৈরি শেষ হয়ে গেলে সেইকো মিস্টার ম্যান্টিসকে কৃতজ্ঞতা জানায়, যার জবাবে মিস্টার ম্যান্টিস বলে এটা করে সে আনন্দ পেয়েছে এবং সেইকোর জন্য সে যে কোনো কিছুই যে কোনো সময় করতে প্রস্তুত আছে। আর লুড্রিসের হয়ে সে বলে তার বন্ধুও সাহায্য করতে পেরে সম্মানিত বোধ করছে। তবে লুড্রিস বিরক্তি প্রকাশ করে বাড়ির দিকে একটি লাঠি ছুঁড়ে মারে, যেটা দেখেই সেইকো বুঝে যায় যে মিস্টার ম্যান্টিস হয়তো লুড্রিসের এলিয়েন ভাষা পুরোপুরি বোঝেই না। এরপর মোমো ওকারুন আর আয়রাকে তার কৃতজ্ঞতা জানায়। যদিও আয়রা শুধুমাত্রই এখন বাড়ি যেতে চায়, তবে ওকারুন বলে সে খুবই খুশি হয়েছে বাড়িটা আবারও তৈরি হলো বলে এবং স্বীকার করে যে এই বাড়িটা তার কাছেও নিজের ঘরের মতোই লাগে। যা শুনে মোমো স্বীকার করে যে এখন তাদের বাড়িটা আসলেই বিভিন্ন মানুষের আড্ডাখানা হয়ে গেছে এবং ওকারুনকে যে কোনো সময় আসার জন্য আমন্ত্রণ জানায়। সবাই বিদায় নিলে সেইকো চুপচাপ মন্তব্য করে যে সবার ঋণ যথাযথভাবে তাদের পরিশোধ করতে হবে। যারপর সে মোমোকে জানায় সে আজ তার বেন্টো বানাতে পারবে না, তবে মোমো তাকে আশ্বস্ত করে বিশ্রাম নিতে বলে। এদিকে জিজিকে তার বাবা মার সাথে আয়াসে বাড়ির দিকে আসতে দেখা যায়। এখানে জিজির মা তাকে গাড়িতে না বসিয়ে ট্রেনিং করানোর জন্য গাড়ির পেছনে দৌড় করিয়ে নিয়ে আসে। তারা এসেছিল আয়াসে বাড়ি মেরামতে সাহায্য করতে। তবে ইনজোজি পরিবার যখন সেখানে পৌঁছায় তারা অবাক হয়ে দেখে বাড়ি তো ইতিমধ্যেই নতুন হয়ে গেছে। তারা এসেছে টের পেয়ে মোমো অর্ধঘুম অবস্থায় বাড়ির বাইরে আসে আর ভদ্রভাবে তাদের অনুরোধ করে যেন তারা আস্তে করে কথা বলে, কারণ ভেতরে সেইকো ফাইনালি বিশ্রাম নিচ্ছিল। আর আমরাও দেখতে পাই সেইকো একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর স্ক্রিনশটটা আমি এখানে অবশ্যই দেখাবো না, যার দেখার অ্যানিমে দেখে নিন। যাই হোক, পরে জিজি মোমোর সাথে স্কুলে যায় এবং তার কারণে হওয়া ঝামেলার জন্য ক্ষমা চায়। তখন মোমো জিজি এবং ইভেলাইয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সে এটা জানতে পেরে অবাক হয় যে জিজি কয়েকবার ইভেলাইতে রূপান্তরিত হয়েছে। তবে জিজি ব্যাখ্যা করে ইভেলাই প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে ভালো আচরণ করছে এবং এখন সে ইভেলাইয়ের সাথে আরো গভীরভাবে সংযোগ অনুভব করছে। সে বলে সে ইভেলাইয়ের আবেগ অনুভব করতে পারছে, আর সেটা শুধুমাত্রই ঘৃণা নয়, তার মনে হয় ইভেলাই নিজেও এই অবস্থাটা উপভোগ করছে। মোমো জিজিকে আবারও কোনো সাহায্যের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেওয়ার পর হঠাৎ করে জিজি তাকে জিজ্ঞেস করে মোমোর কি কারো উপর ক্রাশ আছে কিনা, যা শুনে মোমো লজ্জায় পড়ে যায় এবং চিন্তায় জমে যায়। আর জিজি যখন বলে মোমোকে অস্বাভাবিকভাবে অস্বস্তিতে লাগছে, তখন মোমো জিজির কথায় প্রভাবিত হওয়ার ব্যাপারটা অস্বীকার করে। এরপর জিজির কাছে তার মেয়ে সহপাঠীরা আসে, যারা অনেকদিন পর জিজিকে স্কুলে ফিরে পেয়ে উৎফুল্ল হয়। জিজি যখন মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে মোমো বিরক্ত হয়ে সরে যায়। তবে তাদের একজন যখন জিজিকে একটি পানীয় অফার করে মোমো আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এতে ইভেলাই জেগে উঠতে পারে। যেমনটা তার আশঙ্কা ছিল, ইভেলাই বেরিয়ে আসে, যদিও লক্ষ্য করা যায় জিজির পোশাক অক্ষতই ছিল, যা সাধারণত ইভেলাই বের হলে থাকে না। তারপর যখন একজন মেয়ে জিজিকে জিজ্ঞেস করে তার পানীয়ের স্বাদটা ভালো লেগেছে কিনা, ইভেলাই সরাসরি সকল মেয়েদের মেরে ফেলার হুমকি দেয় এবং একই সাথে বলে পানীয়টা ভীষণই সুস্বাদু ছিল। মোমো এখানে দ্রুতই হস্তক্ষেপ করে জিজিকে টেনে নিয়ে যায় এবং বলে যে জিজি আসলে মজা করছিল, আর মোমোকে দেখে ইভেলাই তাকেও হত্যা করার হুমকি দেয়। মোমো তাকে জিজির সাথে চেতনা বদলাতে অনুরোধ করে, কিন্তু ইভেলাই তা অস্বীকার করে, কারণ পানীয়টা খুবই সুস্বাদু ছিল আর সে তা আরো পান করতে চায়। তাদের এই ঝগড়াকে পাশে
ক্লাসের মেয়েরা ফ্লার্টিং ভেবে ভুল করে, যেটা মোমো সঙ্গে সঙ্গেই অস্বীকার করে। এরপর ইভেলাইয়ের মনোযোগ পড়ে স্কুলের ফুটবল টিমের খেলার বলের দিকে, যেটাকে সে তার নিজের স্পিরিট বল মনে করে, তাই বলটিকে লাথি মারতে সে মাঠে ছুটে যায়। মোমো তাকে তাড়া করে আর টিম ভেবে নেয় যে জিজি হয়তো ফাইনালি টিমে যোগ দিচ্ছে। যখন ইভেলাই বলটায় কিক মারে, খেলোয়াড়রা সবাই সেই কিকের ফোর্সের কারণে উড়ে গিয়ে নেটে গিয়ে পড়ে, যা জানি না কেন আমাকে শাওলিন সকারের কথা মনে করিয়ে দেয়। আপনারা কারা কারা মুভিটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, একটু পরে মোমো চেষ্টা করে গরম কোনো কিছু পান করিয়ে জিজিকে ফিরিয়ে আনতে, কিন্তু সে ভেন্ডিং মেশিনে গিয়ে দেখতে পায় সকল গরম পানীয়ই শেষ হয়ে গেছে। এটা বুঝতে পেরে তার আর এখন কোনো উপায় নেই এবং ইভেলাই এমনিতেও কারো ক্ষতি করবে না। মোমো সিদ্ধান্ত নেয় সারাদিন সে ইভেলাইয়ের উপর সতর্ক দৃষ্টি রাখবে। ক্লাসে ইভেলাই উচ্চস্বরে আওয়াজ করতে থাকে এবং একজনকে কলম ব্যবহার করতে দেখে নিজেও আঁকিবুকি করে, যার পর সে তা মোমোকে দেখিয়ে বলে যে এগুলোই সেই মানুষ যাদের সে মেরে ফেলবে বা কেটে ফেলবে। টিচার তা খেয়াল করে জিজ্ঞেস করে জিজি কাকে মেরে ফেলতে চায়। তখন ইভেলাই ভদ্র ছাত্রের মতো উঠে দাঁড়িয়ে বলে সকল মানুষকেই, যার ফলে মোমো আবারও তাড়াতাড়ি বলে যে জিজি আসলে একটা বাজে মজা করছে, আর কিছুই না। লাঞ্চে মোমো চেষ্টা করে গরম খাবার এনে জিজিকে ফিরিয়ে আনার, কিন্তু পানীয়ের সাথে সকল গরম খাবারও বিক্রি হয়ে গেছে, শুধু থেকে গেছে ঠান্ডা নুডলস। ইভেলাই সেটা হাতে নিয়ে খেতে শুরু করলে মোমো তাকে চপস্টিক দিয়ে খাওয়ার উপায় দেখাতে চায়, আর ইভেলাই প্রথমে চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তা করতে ব্যর্থ হওয়ার পর সে বিরক্ত হয়ে চপস্টিক গুলো ছুঁড়ে ফেলে দেয় এবং হাত দিয়েই খাওয়া চালিয়ে যায়, যা দেখে মোমো বুঝতে পারে যে এটা আসলে এক দীর্ঘযাত্রার শুরু মাত্র, যার এটা প্রথম বেবি স্টেপ। পরে মোমোর সাথে মিকো আর মুকো যোগ দেয়, যারা জিজির অদ্ভুত আচরণ দেখে মোমোকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, কারণ সে সারাদিনই মানুষ হত্যা করার কথা বলছিল। মোমো ব্যাখ্যা করে হয়তো জিজি নিজের ইমেজ পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু মুকো অনুমান করে যে জিজি হয়তো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গোস্ট নামক গোল্ডেন বলের প্রভাবে আছে। গোল্ডেন বলের কথা শুনেই মোমো কৌতূহল দেখায়, আর মিকোর খেয়াল হয় যে মোমোর তো স্মার্টফোন নেই, তাই সে জানে না গ্রুপে কি ধরনের কথাবার্তা হয়। তাই সে তার ফোনে ভাসতে থাকা গোল্ডেন বলের ছবিটি দেখায়, যেটা চিহ্নিত হয় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ঘোস্ট হিসেবে। আর এখানে এপিসোডটি শেষ হওয়ার কথা ছিল, তবে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ও কারণ ক্লাসে এক সহপাঠীর মুখোমুখি হয় যে নিজেকে ও কারণের শত্রু বলে ঘোষণা করে, যা শুনে ও কারণ একেবারেই চমকে যায়, আর এপিসোডটি এখানেই ফাইনালি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ড্যান্ডাড্যান সিজন 2 এপিসোড 9 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো এবং সামনের ভিডিওটা কোন অ্যানিমে নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।